হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো, সুন্দর, সুস্থ এবং হাসিখুশি আছেন। আমি শম্ভু মুখার্জি, অশরী চ্যানেলে আপনাদের সঙ্গে আজ শুক্রবার। চলুন আমি ঘটনা শোনাই। তো ঘটনা অনেকগুলো এসছে, এগুলো গুছিয়ে নিতে অনেকটা সময় লাগবে। ঠিক আছে? আর ভালোভাবে বলতে গেলে অনেকটা টাইম লাগবে। চলুন আমি এই ঘটনাটা আমি যেটা আপনাদের বলতে যাচ্ছি এটা ৮০ দশকের ঘটনা। ৮০ দশকে ৩ টি ছেলে এরা কলেজে পড়ত। একজনের নাম হচ্ছে পুলক, এর পদবী ব্যানার্জি। একটি ছেলে সুরজ, একে সরোজ সরোজ করে সবাই ডাকতো, অবাঙালি ছিল। আরেকটি ছেলে ছিল অনিমেষ। এই তিনজন, এরা তিনজন বুজুম ফ্রেন্ড। এরা তখন বয়স এই ২০-২১ এইরকম। তো তখন এদের ফাইনাল ইয়ারের আগে এরা একটা জায়গায় যাবার মানে ঘুরতে যাওয়ার একটা প্রোগ্রাম করে, যে দেখ কলেজ তো শেষ হয়ে যাবে ভাই, আর কদিন, চল একটু কোনো যাতে ঘুরে আস। তা ঘোরা 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 এই দীঘা, পুরী, অমুক তমুক এই সমস্ত করে টোরে। এখন তো দীঘা ডেভেলপ হয়েছে, তখন তো ৮০ দশকে এত ডেভেলপ ছিল না। তো পুরীও ছিল না অতটা ডেভেলপ। ঠিক আছে? তো কোথায় কোথায় এই করতে করতে শেষে ঠিক হলো দেওঘর। দেওঘরে যায়। তো দেওঘরে কি আছে বাবা বিশ্বনাথ ধাম, একটা চার্চ আছে। তো আর যা যা দেখার জিনিস আছে, তো সেইগুলো দেখার জন্য এরা বললো। আর সব থেকে বড় ফেসিলিটি যেটা, সেটা হচ্ছে যে সুরজ বলে যে ছেলেটা, ওর যে বড় পা মানে জ্যাঠা আর কি, সে ওই মানে ইয়ের সামনেটায় থাকে, ওই বৈদ্যনাথ মন্দিরের, বৈদ্যনাথ ধাম যেটা আছে ওর আশপাশ দিয়েই থাকে। তো যাই হোক, এটা তো রওনা তো হয়েছে। এবার হয়ে ব্যাপারটা করেছি কি, এরা নেমেছে দেওঘরে, নেমে হোটেলে গেছে। এবার হোটেলে গিয়ে সেখানে ফ্রেশ হয়েছে। ফ্রেশ হবার পর এদের একটা প্ল্যান ছিল যে তিনজনই যাবে এই সুরজের যে বড় পা মানে জ্যাঠার বাড়িতে, সেখানে দেখা করতে যাবে। তারপরে এসে দুপুরের লাঞ্চটা যে হোটেলেই করবে আর কি। এতটা এসছে, বড়পার সাথে দেখা করবে না, জ্যাঠার সাথে, এইটা একটা মানে বাজে ব্যাপার হবে। তো এরা সব রেডি হয়ে গেছে, এই সুরজ, অনিমেষ, ওরা রেডি হয়ে গেছে। পুলককে যখন জিজ্ঞাসা করেছে, তো পুলক বলছে না আমি যাব না, আমার শরীরটা ভালো লাগছে না, গাটা কিরম ম্যাজ 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 করছে, ভালো লাগছে না রে ভাই, তোরা যা ঘুরে আয়, আমি হোটেলে আছি। তো ওরা দুজন বলছে দেখ ভাই, তুই একা হোটেলে হোটেলে থেকে যাবি, হুম, উম, তার থেকে চল না। বলো কেন, হোটেলে একা থাকতে অসুবিধে কি আছে, সব ঘরে লোকজন আছে, অসুবিধে নেই তো, হোটেলটা তো ভালো, তো চল, তোরা যা, তোরা ঘুরে আয়, আমি মানে কেমন একটা আড়ষ্ট আড়ষ্ট লাগছে। তো বলছে ঠিক আছে। তাহলে আমি আর অনিমেষ বলছে আমি আর সুরজই যাচ্ছি দুজনে। তো এসে আমরা লাঞ্চ করবো, একটু তো বেলা হবে। বলে যা ঠিক আছে, তোরা যা ঘুরে আয়। তো ওরা তো দুজন চলে গেল। তো চলে যাওয়ার পরে কিছুক্ষণ বাদে এই পুলক কিন্তু একটু লোনলি ফিল করতে লাগলো, একটু একাকিত্ব ফিল করতে লাগলো। কেন, একটা বড় ঘর, 4 বেডের রুম নিয়েছে, অত বড় ঘরের মধ্যে একা একা করবেই বা কি। এক এক সময় ভাবছে যে চলে গেলেই মনে হয় ভালো ছিল। তারপর ভাবছে দূর, একা একা ঠিক মানে শুয়ে যে ঘুমোবে সেটাও ঠিক পাচ্ছে না। তো ও করলো কি, ওই ইন্টারকমে ও বলল যে একটা চা পাঠিয়ে দিই ১১ নম্বর রুম। তো ওই হোটেলের লোক এসে চাটা দিয়ে গেছে, পেপারও দিয়েছে। তো ও চা খাচ্ছে আর পেপার পড়ছে, ওই সোফাটার পরে বসে চা খাচ্ছে, পেপার পড়ছে। হোটেলটা খুব ভালো। তো পেপার পড়তে পড়তে হঠাৎ ওর নাকে একটা খুব তীব্র গন্ধ এসে লাগে। মানে তীব্র বলতে কি, মানে এত মানে এত সুন্দর একটা এসেন্স ওর নাকে আসছে, ও সেটা না কুল কিনারা করতে পারছে না যে এই এত সুন্দর গন্ধটা কোথা থেকে আসছে। তো একবার খবরের কাগজ থেকে মুখটা নামিয়ে এদিক ওদিক তাকালো, দেখলো না, এত সুন্দর গন্ধ, এতো তো ভাই ধূপকাঠির গন্ধও না, যে কেউ ভালো ধূপ জ্বেলেছে বা কিছু, তাও তো না, এ তো মানে পারফিউম। আরে পারফিউম তো মানে এই পুলকের একটু পারফিউমের প্রতি খুব ঝোঁক। তো ও চিন্তা করছে না, এই পারফিউম তো ইন্ডিয়া নিয়ে নয়, এ তো ফরেন পারফিউমের মতো মনে হচ্ছে। হ্যাঁ, কে হয়তো এসছে হোটেলে,
আসতে পারে, কত রকমের লোক আসে, যাই হোক ও কাগজটা পড়ছে, হঠাৎ ওর চোখ গেছে, দরজাটা খোলা ছিল, চাটা দিয়ে যে চলে গেছে দরজাটা খোলা, কিন্তু দরজাটা দেয়নি, ও দরজা দিয়ে দেখছে ওই হোটেলেরটার অলিন্দে একটি মেয়ে এসে নিচু হয়ে ঝুঁকে কিছু একটা দেখছে। একটি যুবতী মেয়ে, সে নিচু হয়ে কিছু দেখছে, তার চুলগুলো ও পিছন দিক থেকে যা দেখছে, তাতে ওর মনে হচ্ছে, পুলকের মনে হতে লাগলো যে কে এই মেয়েটা, এ তো মানে পিছনটা থেকে যা বুঝছি তো অসম্ভব সুন্দরী মনে হচ্ছে। তো ও আবার ওই তাকিয়ে থাকবে, একটু লজ্জায় আড়ষ্ট হয়ে ও করলো কি, কাগজটা ঢাকা দিয়ে আবার কাগজের দিকে মুখ দিল। এইবারে কিছুক্ষণ বাদে ও কাগজটা এরকম ঢাকা দিয়ে ও কাগজটা পড়ছে, হঠাৎ ওই গন্ধটা যেন আরো তীব্র হচ্ছে, আবারও কাগজটা নামিয়েছে, নামিয়ে দেখছে যে মেয়েটা ওর দরজার সামনে এইরকম এসে দাঁড়িয়েছে, দরজায় দুটো হাত এরকম দুপাশে দিয়ে এরকম দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে হাসছে। তখন ইনা মানে পুলক খানিকটা কিংকর্তব্য বিমূঢ়ের মতো বলছে, ম্যাডাম কিছু বলবেন? তো মেয়েটা তখন বলছে যে না, কিছু বলবো না, আপনারা এখানে মানে বেড়াতে এসছেন তো, ট্যুরিস্ট? তা বলছে হ্যাঁ। বলছে কোথায় থাকে? তা বলছে আমরা কলকাতার থেকে এসছি। তখন বাধ্য হয়ে ভদ্রভাবে ওই পুলক জিজ্ঞেস করছে যে ম্যাডাম আপনারাও কি ট্যুরিস্ট, মানে ঘুরতে এসেছেন? তা বলছে না 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 না, আমি ঘুরতে আসিনি, আমরা ঘুরতে আসিনি। তখন পুলক ভাবছে যে তাহলে বোধহয় এই হোটেলের কেউ হবে, হোটেল ম্যানেজমেন্টের কেউ হবে, বা হোটেলের মালিকের মেয়ে তাও হতে পারে, পুলক বুঝতে পারছে। হঠাৎ মেয়েটা বলছে আমি একটু ভিতরে আসবো, আসতে পারি? তো বলছে যে হ্যাঁ হ্যাঁ আসুন আসুন। এবার পুলক না খানিকটা আড়ষ্টতা ওর মধ্যে পেয়ে বসল। ও বলছে যে বাবা, এত সুন্দরী মেয়ে, সে ঘরের মধ্যে ঢুকছে, যেন কেমন একটা আড়ষ্ট হয়ে গেছে। তো মেয়েটা ঘরে ঢুকে বলছে বসবো? তো বলছে হ্যাঁ বসুন, বসুন। আপনি চা খাবেন? মানে ভদ্রতার খাতিরে জিজ্ঞাসা করতে, ওর কিন্তু হাত ফাত কাঁপছে পুলকে তখন। মানে এত ওইরকম একটা সুন্দরী মেয়ে হঠাৎ ঘরের মধ্যে ঢুকে আসলো, আসতে পারি কিনা জিজ্ঞাসা করলো, খানিকটা অবাক অবাক লাগছে। তো যাই হোক, উম, নিজেকে খানিকটা মানে ভাগ্যবানও মনে হচ্ছে যে বাহ, এত সুন্দর মেয়ে, সে যেচে পড়ে কথা বলতে এসছে। তা ওর কিন্তু আস্তে আস্তে ভালো লাগা শুরু হয়ে গেল পুলকে, যে বেশ ভালোই তো। তো আপনি চা খাবেন? বলছে, মেয়েটা বলছে না আমি তো চা খাই না। তো বলছে আপনি এখানে ঘুরতে আসেননি বলছেন, তাহলে আপনি হোটেলের কেউ হবেন, মানে মানে আপনাদের হোটেল বা কিছু এরকম? তো বলছে না না। মেয়েটা বললো আমরা বর্ন অ্যান্ড বট আপ দেওঘর, আমি এখানে পড়াশুনো করেছি, এখানে বড় হয়েছি। বলে তাই? তাহলে বলে আমি তো আপনাদের রাস্তায় দেখেছি। মেয়েটা বলছে, বলে রাস্তায় দেখেছেন কোথায়? বলে ওই তো চার্চের পাশ থেকে আসছিলেন, আপনার দুই বন্ধু আগে ছিল, আর আপনার রিক্সার মধ্যে লাগেজগুলো ছিল, আপনি একা ছিলেন। কি ঠিক বলছি তো? এবারে কিন্তু পুলকের আশ্চর্য হওয়ার পর পুলক বললো আপনি এতটা খেয়াল করেছেন? বলে হ্যাঁ। বলে আপনি কোথায় ছিলেন? বলে আমি তো ওইখান থেকে দেখেছি আপনার। বলে ও আচ্ছা 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 আচ্ছা। এবার পুলক ভাবছে যে ওখানে দেখে থাকলে ভাই এখানে আলাপ করতে আসলো, এরকম ব্যাপার ঠিক বুঝতে পারছি না। এর না মাথা ফাথা ঠিক ঘেটে গেছে পুলকের। পুলক বলছে যে উম, আপনি এতটা খেয়াল করেছেন, তা আপনার এখানে বাড়ি কোথায়? তখন মেয়েটা কোনো একটা দিক অঙ্গুলি নির্দেশ করে বলছে এই দিকে আমাদের বাড়ি। বলে ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মেয়েটি তখন জিজ্ঞাসা করছে যে আপনারা কলকাতায় কোথায় থাকেন? তখন বলেছে যে এইরকম এইরকম কলকাতার এই জায়গা, ওই সরোজিনী পার্ক বলে একটা জায়গা আছে, আমরা সেখান থেকে এসেছি, আমি সেখানে থাকি, আমার দুই বন্ধু তারা কলকাতায় থাকে অন্যত্র। তো একসাথে আমাদের কলেজের লাস্ট ইয়ার, এবারে ফাইনাল ইয়ার দেবো, তাই একটু বেড়ানোর জন্য আমরা এই জায়গাটা সিলেক্ট করেছি। তো আমার এক বন্ধু, তার জ্যাঠার বাড়ি ওই বৈদ্যনাথ ধামের ওখানে, তো ওরা দেখা করতে গেছে, আমি একাই হোটেলে আছি। তো মেয়েটি বলল বাহ, বেশ ভালো। উম, তো আপনার সন্ধ্যেবেলায় আপনি কি করছেন? একে বলছে, পুলককে বলছে সন্ধ্যেবেলায় আপনি কি করছেন?
তো যে সন্ধেবেলায় আমি, না আমি তো না, আমরা তো তিনজন বন্ধু আছি, কোথায় বেরোবে, কোথায় কি প্রোগ্রাম করবে আমি তো জানি না কিছু। তাহলে কিছু যদি মনে না করেন একটা কথা বলবো। তো পুলক বলছে সর্বনাশ করেছে, কি বলবে কে জানে। তো মেয়েটি বলল, আপনি সন্ধ্যেবেলায় ওই চার্চের সামনে আসতে পারবেন? তো পুলক বলল, চার্চের সামনে কখন, কটার সময়? তো বলছে এই 7টা নাগাদ। তা বললো, দেখুন আমি তো একা যেতে পারবো না, আমার তো বন্ধু আছে, 2 বন্ধু আছে। বলে, না না বন্ধু না, আপনি আসবেন। তো বললো, আমি যাব? বললো, হ্যাঁ। বললো, আমার তো যে 2জন বন্ধু আছে, তাদের কি বলবো আমি? বলছে, কিছু একটা বলে দেবেন, কিছু একটা বলে দেবেন, বন্ধুদের কিছু একটা বলে দেবেন, মেনে নেবে, আপনার কোনো চিন্তা নেই, আপনি চলে আসুন না। তো পুলক ভাবছে যে ভাই, এটা কি প্রেম? মানে এটা কি জিনিসটা কি? আমি কি কোনো ভালোবাসা বা কোনো কিছুর মধ্যে পড়তে যাচ্ছি? এত সুন্দরী একটা মেয়ে, সে আমাকে অফার করছে 7টার সময় ওই চার্চের সামনে যাওয়ার জন্য। পুলক ভিতরে ভিতরে খানিকটা উদ্বিগ্ন হলেও আবার খানিকটা আহ্লাদিত এই কথাটা ভেবে, যে তার জীবনে বোধহয় এইবার ভালোবাসা আসতে শুরু করেছে। তা খানিকটা গদগদ হয়ে বললো, আচ্ছা ঠিক আছে, আমি 7টার সময় না যেমন করে হোক ম্যানেজ করে আমি চলে যাব। হ্যাঁ, আপনি চিন্তা করুন না। বলে, ওকে ঠিক আছে, তাহলে আমি আসি। বলে মেয়েটি চলে গেল। এবারে ঠিক 1:30 থেকে 1:45 ওর 2 বন্ধু এসে হাজির। তবে যে, এই কিরে, এতক্ষণ ধরে একা একা আমাদের সাথে গেলেই পারতিস, আমাদের সাথে গেলেই পারতিস তুই, বেকার এখানে একা একা সময় কাটালি। ওর বড় পা অনেক কিছু খাওয়ালো, তারপরে রাত্রে ডিনারে আসতে বলেছিল, তো আমরা বলেছিলাম যে অন্যদিন যাব, আজকে আর পারবো না, অন্যদিন ওর জ্যাঠার বাড়িতে একদিন রাত্রে খেতে হবে। তো নে চল আমরা ইয়ের অর্ডার দিই, লাঞ্চের অর্ডার দিয়ে দিই। লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছে, লাঞ্চ এসছে, খাওয়া দাওয়া হয়েছে। এবারে ওই সুরজ আর অনিমেষ বলছে, এই রাত্রে কিন্তু আমাদের মনে আছে তো আমাদের পার্টিটা। এবার দেখুন অল্প বয়সী ছেলে পুলে গেছে, একটু পার্টি হবে না, এ হবে না, এটা তো হয় না, একটু হার্ড ড্রিঙ্কস নেবে, সব কিছুই। তো এবার পুলক পড়ে গেছে মহা ফ্যাশন। বিকেল হয়েছে, দুপুরে 1 ঘুম দিয়েছে, বিকেল হয়েছে। বিকেলের পর থেকে পুলক চিন্তা করছে যে আমি ওই চার্চের সামনে যাব কি করে। ওকে একটা অ্যাট্রাকশনে পেয়ে গেছে, ও যে চার্চের সামনে যে যাবে কি করে, ও এই ফন্দি ফিকির করছে। তো ওর বন্ধুরা যখন বলছে, এই শোন, আমরা কিন্তু এই 8টা থেকে বসে এই হোটেলে একটু অর্ডার দিয়ে দেবো, ঠিক আছে, একটু চাট ফাট আসবে, আমরা ড্রিঙ্কস করতে শুরু করবো, বুঝলি? হ্যাঁ, তো কলকাতায় তো এই সমস্ত করা যায় না, আর বাড়িতেও হয় না, বাইরে বেড়াতে এসছি একটু ড্রিঙ্ক করবো না, এটা হয়? তো এ বলেছে, ঠিক আছে আচ্ছা। তা পুলক তখন বলছে, শোন, 7টার সময় না আমি একটু বেরোবো। বলে, 7টায় তুই বেরোবি? কোথায় যাবি, কোথায় যাবি ভাই? তা বলছে, না না, বেরোবো বলতে আমি একটু হেঁটে আসবো। তো বলে, হেঁটে আসবি কেন? তোর আবার এই অভ্যেসটা কবে থেকে হলো? তোর মুখে তো কোনোদিন শুনিনি যে তুই হাঁটতে বেরোস বা কিছু। বলে, না না, হাঁটাটা খুব ভালো, মানে আমি অনেকদিন ধরেই তো এটা করি, তোরা হয়তো জানিস না। তা 7টার সময় আমি একটু বেরোবো, একটু চারপাশটা একটু হেঁটে আসবো, মানে 45 মিনিট ধর, 45 থেকে 50 মিনিট একটু ব্রিক্স ওয়াকিং আমি করব। হ্যাঁ, এটা ডাক্তাররা বলেছে এটা ভালো করার, মানে হাঁটাটা নাকি খুব ভালো। আর আমি একটু এমনিই তো একটু বাল্কি ধরনের আমার চেহারা, বুঝলি, ওই জন্য হাঁটাটা আমার খুব দরকার। এই সমস্ত 7-5 বুঝিয়েছে। এবার 7-5 বোঝানোর পরে ওরা দুজনে বলছে, ঠিক আছে তুই যা, কিন্তু তুই 8টার মধ্যে ঢুকে যাবি, 8টা দেরি করবি না কিন্তু। আর এখানে রাস্তাঘাট চিনিস না, তুই কোথায় কোথায় হাঁটবি। বলে, আরে ভাই কোথায়, তো এইটুকু তো একটা জায়গা,
তো এখান থেকে হাঁটতে আবার অত লোকজন লাগে নাকি? হ্যাঁ, অত কিছুর দরকার নেই, তোরা চিন্তা করিস না। ও করেছে কি, ও এদের অ্যাভয়েড করে ও ঠিক বেরিয়ে গেছে, বলে তোর চিন্তা করিস আমি 8টার মধ্যে চলে আসবো। তো 8টার মধ্যে ও ও 7টার মধ্যে বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়ে এইবারে ও ওখান থেকে ওই চার্চের ধারে হনন করে হাঁটতে হাঁটতে ওখানে গিয়ে পৌঁছে গেছে। পৌঁছে গিয়ে দেখছে মেয়েটা ঠিক দুপুরে যে ড্রেস পরা ছিল ঠিক ওই রকম কালো, ওই যে মানে কি বলবো, পাঞ্জাবিরা যেরকম পরে না এরকম চাইনিজ কাটে এরকম কালো এরকম গাউন মতো, ওই ওই রকম ওইটা পরা। হ্যাঁ, মাথার চুলগুলো এরকম ছেড়ে দেয়া। তো দেখছি গেটের সামনে দাঁড়ানো। দাঁড়ানোর পরে মেয়েটা বলছে, এসে গেছেন, আসুন। তো বললো হ্যাঁ হ্যাঁ এসছি। তো চার্চের মধ্যে ঢুকে মেয়েটা ওকে বাঁ দিকে নিয়ে যাচ্ছে, বাঁ দিকটা দিয়ে। তো বলছে এই দিকটা কোথায়, সামনেই তো ওই ভিতরে তো জেসাসের মূর্তি আছে। বললো না না এই দিকটাতে আসুন, এই দিকটা অনেক বেশ নিরিবিলি নির্জন, বসে বসে কথা বলা যায়। তো ওই দিকটা দিয়ে হাঁটতে লাগলো, দেখলো যে কেমন যেন দু একটা পোস্ট এরকম লাইটের পোতা আছে, নিবু নিবু আলো, ঠিক ওই জায়গাটা দিয়ে ওরা হেঁটে হেঁটে যাচ্ছে। যে একটা জায়গায় মেয়েটা বললো এখানে বসুন। এবার পুলক ওই জায়গাটাতে বসে পড়ল। বসে পড়ে ও যখন বসেছে, যে যেটার উপর ও বসলো মনে হলো জায়গাটা খুব ঠান্ডা। হুম, কোনো ঠান্ডা পাথরের উপর বসলে যেরকম অনুভূতিটা হয় ঠিক সেই রকম। তো বসে আছে, বসে এবার বলছে বলুন আপনি কোথায়, আপনার বাড়ি, মানে এখন তো কলেজে পড়াশুনো করছেন, তারপরে কি করবেন, হ্যাঁ না ত্যান না, অনেক ঘাটাঘাটি, অনেক ঘটনা হচ্ছে, অনেক গল্প গাচ্ছা, অনেক কিছু হলো। তো হওয়ার পরে তা বলছে যে আচ্ছা, লোক বলছে আপনি যে এই যে ধরুন এখন তো প্রায় রাত হয়ে গেছে, তা আপনি এই যে এখানে বসে, আপনি বাড়িতে নেই, আপনার বাবা বা মা বা বাড়ির যে গার্জিয়ান তারা কেউ খোঁজ করবে না? বলে আমার বাবা তো এখানে থাকে না। বলে কোথায়? বলে উনি মিডল ইস্টে সেফের কাজ করেন। আর মা? বলছে আমার মা তো নেই। বলে তাহলে আপনার দেখাশুনো বা ইয়ে? বলে আমার বাড়িতে লোক আছে কাজের, সেই দেখাশুনো করে। বলে ও আচ্ছা তাই, তো ও তাহলে তো কোনো ব্যাপার না। তো বলছে আপনি, মেয়েটা তখন বলছে যে আপনি সরোজিনী পার্ক এটা কোন জায়গাটায়? তখন ছেলেটা বলেছে যে অমুক জায়গায় এটা। তখন বলছে ওর থেকে ঠিক ওখান থেকে খুব কাছাকাছি আমার পিসি থাকে। বললো আপনার পিসি? তো বলছে যে আপনি যে জায়গার নাম বলছেন ওখান থেকে তো আমি যাই, যাতায়াত করি। আপনি বলছেন আমি থাকি সরোজিনী পার্কের ওই জায়গাটায়, আর আপনি বলছেন ওই মানে গোবিন্দ ধাম যেখানে লেখা আছে যে ওই পাড়াটার কথা আপনি বলছেন? বলে হ্যাঁ 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 ওইখানে। বলে আপনার পিসির নাম কি? বলে আমার পিসির নাম শর্মিষ্ঠা রোজারিও। বলে আপনার নাম? বলে আমার নাম খুশি গোমস, আমরা ক্রিশ্চান কমিউনিটি। বলে ও আচ্ছা আচ্ছা। তো আমাদের ওখান থেকে তো আপনার পিসির বাড়ি একদম কাছে, আমি তো ওখান থেকে মাঝে মধ্যে সাইকেলে যাতায়াতও করি। বলে তাহলে গেলে পরে আমার পিসির সাথে দেখা করবেন। তো মেয়েটা বলছে আচ্ছা আপনার মধ্যে কোনো ধর্মের গোড়ামি আছে? তো বলছে বুঝলাম না, ধর্মের গোড়ামি মানে? মানে এই ধরুন আপনি হিন্দু, আমি খ্রিস্টান। তো বলছে না না না, লোক বলছে না 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 এসব আজকালকার দিনে চলে না, ওরা অনেক চলে না, না ঠিক নয়, চলে। সেগুলো গোড়া ফ্যামিলির ইয়েতে, আমার ফ্যামিলিও গোড়া, আমরা যৌথ পরিবার, কিন্তু মুশকিলটা হলো যে সবাই তো এটা মানে না। আর আজকালকার দিনে অনেক কিছুই এ সমস্ত কাস্ট বা রিলিজিয়ান এগুলো অনেক কিছুই মানে না, আবার মানেও অনেকে। তবে আমি, আমার ব্যক্তিগত মতামত, আমি এগুলো মানি না। তো মেয়েটা বলছে গুড, খুব ভালো। জানেন আমার পিসিও না এই রকম কোনো রিলিজিয়ান, কোনো এই সমস্ত ইয়ে মানে না। মানে ধরুন একজনের সঙ্গে আরেকজনের বিয়ে হবে, তার ভাই কি পদবি, সে খ্রিস্টান না সে হিন্দু না সে শিখ, এগুলো মানে না আমার পিসি।
আমরা খ্রিস্টান কমিউনিটির হলেও আমাদের মধ্যে এইগুলো আছে, বিশেষ করে আমার মধ্যে, আমার পিসির মধ্যে, সবার মধ্যেই এইগুলো আছে। তো বলছে, বাহ, পুলক বলছে খুব ভালো লাগলো। পুলক মনে মনে বলছে যে এটাকে কি ভালোবাসা বলে? মানে অ্যাকচুয়ালি নাও আই এম ফলিং ইন লাভ, মানে আমি কি কোনো প্রেমে পড়তে যাচ্ছি? আমি তো বুঝতে পারছি না। তো বলছে, আচ্ছা, মেয়েটা তখন বলতে লাগলো, খুশি মেয়েটির নাম, বলছে যে আর কতদিন, আপনারা কদিন থাকবেন এখানে? তো বলছে আমরা তো এখানে এই আজকে একদিন, আরো 2টো দিন থাকবো, তারপরের দিন চলে যাবো। বলে আমার একটা আর্জি আছে। বলে কি? বলে এই যে 3 দিন আপনি থাকবেন, হ্যাঁ, আমার সাথে দেখা করতে আসবেন এই 7টা নাগাদ রোজ। তো বলছে দেখুন আমার তো বন্ধু আছে সাথে, হ্যাঁ, আপনি তো বুঝতেই পারছেন খুব অসুবিধা। বলে ও কিচ্ছু হবে না, বন্ধুরা কিচ্ছু মনে করবে না, একটু আসবেন, আপনার সঙ্গে গল্প করতে আমার খুব ভালো লাগছে। তখন পুলক বলছে যে এইবার না আমি যাই, হ্যাঁ, অনেকটা দেরি হয়ে যাবে, তা নাহলে আমার বন্ধুরা কিন্তু খিচির খিচির করবে, হ্যাঁ, যদি জেনে যায় তাহলে কিন্তু খুব মুশকিল হবে, আমি তাহলে এখন আসবো। বলে ঠিক আছে, আপনি চলে যান, কোনো অসুবিধা নেই। এবারে জোর পায়ে হেঁটে মোটামুটি 8টার আগে, কোনো রকম আগে 2-1 মিনিট আগে পৌঁছে গেছে। পৌঁছে বলছে কি রে, কত জোর হেঁটেছিস, এত ঘেমে যাচ্ছিস তুই, এ তো সাংঘাতিক অবস্থা। তা বলছে আরে ভাই, বহুত হেঁটে ফেলেছি, নে নে নে। এবারে ঘরের পাখা টাকা ছেড়ে এরা একটু ড্রিঙ্কস টিঙ্কস নিয়ে বসেছে। বসে যাই হোক, অল্প বয়সী ছেলে, খাওয়া দাওয়া করেছে, রাত্রে খাওয়া দাওয়া করে শুয়েছে। পরদিন মন্দিরে গেছে, পুজো টুজো দিয়েছে। এবার এসে এইবারে এ তো বলছে এই শোন, আজকে রাত্রে না সন্ধ্যের দিকে 3জনে বেরোবো একসাথে। তো বলছে এই না আমি বেরোবো না, আমার শরীরটা ভালো লাগছে না। পুলক বলছে। তো বলছে শরীর ভালো লাগছে না, সে কি? বলে না, ওই কালকে ওই ড্রিঙ্কস টিঙ্কস করেছি, তারপর থেকে সকাল থেকেই কেমন একটা, মানে শরীরটা আমার পারমিট করছে না রে ভাই। হ্যাঁ, তোরা সন্ধ্যেবেলায় বেরোস 2জনে। তারপর দেখ একসাথে ঘুরতে এসছি, সেদিনকে তুই ওর জ্যাঠার বাড়ি গেলি না, আজকে বলছিস সন্ধ্যাবেলা বেরোবো না। বলে আরে ভাই, সকালে তো ঘুরলাম সব জায়গা, হ্যাঁ, সন্ধ্যাবেলা আমার আর ইচ্ছে করছে না, তোরা আয়, এসে তারপরে না হয় আবার আসর টাসর করা যাবে। বলে ঠিক আছে। সেদিনকে সন্ধ্যাবেলায় ওর 2 বন্ধু আলাদা বেরিয়ে গেছে। এ করেছে কি, চুপি চুপি ওর বন্ধুরা বেরিয়ে যাওয়ার পর এ বেরিয়ে গেছে। ডুপ্লিকেট চাবি আছে, চাবি টাবি দিয়ে এ বেরিয়ে চলে গেছে। বেরিয়ে গিয়ে দেখছে ওই মেয়েটা ওইখানে ঠিক দাঁড়ানো, ওই রকম ভাবে দাঁড়িয়ে আছে। এবার বলছে এসে গেছেন? তো বলছে যে হ্যাঁ হ্যাঁ, চলুন। ওই পাশের ওই বাঁ দিক দিয়ে আবার ওকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে সেই একই জায়গায় বসেছে, বসে এই কথা সেই কথা বলতে বলতে কখন আপনি থেকে তুমি হয়ে গেছে এরা নিজেরাই জানে না। হঠাৎই। তো বলছে, খুশি তখন বলছে পুলককে যে আচ্ছা, তুমি তো কলকাতা চলে যাবে, তো কলকাতায় যে আমার কথা মনে থাকবে? তখন বলছে কেন মনে থাকবে না, কেন, তোমার সাথে এই আলাপ পরিচয় সবই মনে থাকবে। তো বলছে প্রমিস। বলে খুশি হাতটা বাড়ায়। যখন পুলক ওর হাতের মধ্যে হাতটা দিয়েছে, তখন পুলক সঙ্গে সঙ্গে হাতটা ছাড়িয়ে নিয়েছে। যে খুশি তোমার হাত এত ঠান্ডা কেন, বরফের মতো ঠান্ডা? তো বলছে আমার হাত ওই রকম ঠান্ডা চিরকালই। বলে না, তুমি কোনো ডাক্তার দেখাও, কোনো ডাক্তার দেখাও। তবে ডাক্তার তো অনেক দেখিয়েছি, কত ওষুধ খেলাম, কত ডাক্তার দেখালাম, কেউ কিছু করতে পারলো না, সুতরাং ওইভাবেই চলছি, আমার তো কোনো অসুবিধা হয় না। তো বলে না, এত ঠান্ডা হাত, আম, এর জন্য নিশ্চয়ই কোনো ওষুধ আছে বা ইয়ে আছে, সেই ট্রিটমেন্টটা তো করা উচিত। বলে আরে না না, ওগুলো ছাড়ো তো, বাদ দাও। আচ্ছা, তোমরা তো কালকের দিন বাদে তারপরের দিন চলে যাবে? তা বলছে যে হ্যাঁ। বলে ঠিক আছে, চিন্তা করো না, আমি কিন্তু তোমাকে সি অফ করতে যাব স্টেশনে।
তখন চাই, না 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 না, সিওপ না, সিওপ না। আরে বাপ, আমাকে ঝামেলায় পড়ে যাবো, আমার তো বন্ধু বান্ধব আছে, দেখে নেবে, সমস্যা হয়ে যাবে। বলছে, তখন খুশি হা হা করে হেসে উঠে, বলে তোমার বন্ধু বান্ধব দেখতে পাবে না, আমি যেখান থেকে তোমাকে আমি সিওপ করবো, যেখানে আমি আড়াল থেকে ঠিক সিওপ করবো, তুমি আমাকে দেখতে পাবে, তোমার বন্ধুরা দেখতে পাবে না, আমি সেরম জায়গাতেই থাকবো। তো বলছে, তাই? বললো, হ্যাঁ, একদম তাই, তুমি দেখো, কেউ দেখতে পাবে না, তুমি এত চিন্তা করো কেন? আর যে কথা বলেছি মনে আছে, কোথায় আমার পিসির বাড়ি, সব কিন্তু তোমাকে বলে দেয়া আছে। তুমি কিন্তু গিয়ে অবশ্যই দেখা করবে আমার পিসির সঙ্গে, আর বলবে আমার কথাটা। তো বলছে, হ্যাঁ নিশ্চয়ই বলবো। বলে, তাহলে প্রমিস? বলে আবার হাত বাড়িয়েছে। বলে, তোমার হাতটা খুব ঠান্ডা। বলে, আরে ঠান্ডা তো কি হয়েছে? এবারে আবার সেই হাত মিলিয়েছে, দেখছি এরকম বরফ শীতল হাত। তো বলছে, ঠিক আছে, আমি আজকে যাচ্ছি, কালকে আবার আসবো। তো এরকম চলে গেছে। খুব রাগ ভালো, দেখছে ওর বন্ধুরা তখনও ফেরেনি। ও দরজা খুলে ভিতরে ঢুকে গেছে, ঢুকে জামা প্যান্ট পাল্টে ও চুপচাপ বসে আছে। এবার কিছুক্ষণ বাদ ওর বন্ধুরা আসছে, কিরে তুই একা একা বসে আছিস? তখন, হ্যাঁ, কি করবো? বলে, নে আমরা একটু পার্টি শুরু করি, আর তো চলে যাবো। তারপরে, নে শুরু কর। যাই হোক, আবার এরা যে 3 দিন ছিল, 3 দিনই ড্রিঙ্ক করছে। এইবার পরের দিন এরা চলে আসবে, তখন ট্রেনে উঠেছে। ট্রেনে উঠে এরা বসেছে। পুলক কিন্তু পুরো অন্যমনস্ক, একদম অন্যমনস্ক, মনে হয় যেন ওই জগতে নেই। তখন ওকে ঠেলা দিয়ে অনিমেষ বলছে, ওই কিরে, তুই কি চিন্তা করছিস বসে? ও যেন ওটা ধাক্কা খেল, বলে, হ্যাঁ, না কিছু না, কিছু না। তাহলে কি চিন্তা করছিস তুই বসে? আকাশ পাতাল, তুই যেন কেমন এখানে আসার পর থেকেই যেন কেন গোমড়া হয়ে গেছিস, কি ব্যাপারটা কি বলতো? কলেজে তো তুই এরকম না, এখানে যেন কেমন একটা অন্যমনস্ক ভাব, আমাদের সাথে বেরোলি না, ওর জ্যাঠার বাড়িতে গেলি না, আজকে ফেরার দিন ট্রেনে বসেও কেমন যেন তুই আনবো না কি চিন্তা করে যাচ্ছিস ভাই। তা বলছে, না না কিচ্ছু না। কিছুক্ষণ বাদেও ট্রেনের জানলা দিয়ে পুলক দেখছে খুশি দূরে দাঁড়িয়ে আছে, ওকে এইভাবে হাত দেখাচ্ছে। ও ওর হাতটা এইভাবে, হাতটা দেখাতে থাকলো। যখন হাত দেখাচ্ছে, এই অনিমেষ আর সুরজ খেয়াল করেছে, বলে, এই ট্রেন ছাড়তে তুই হাত দেখাচ্ছিস কাকে রে? কে, কাকে হাত দেখাচ্ছিস? তখন সুরজ বলছে, ও ওই যে কুলি টুলিগুলো আছে না, ওই যে কুলিরা যাচ্ছে যাচ্ছে ট্রেনে মালটা তুলে ওদের হাত দেখাচ্ছে। কিরে, ওদের হাত দেখাচ্ছিস নাকি? বলছে, বলছে, না রে ভাই, এই যোশীজি থেকে ফিরছি তো, এ বাই বাই জানালাম, দেওঘরকে বাই বাই জানালাম। বলে, ও তাই বল, দেওঘরকে বাই বাই জানালি এরকম নিঃশব্দে? হ্যাঁ, তো সেটা একটু জোরে বলবি তো, যে বাই বাই দেওঘর, আবার আসবো। তো পুলক বলছে যে, ভাগ্যি ভালো এরা দেখতে পায়নি, মনে মনে ভাবছে। যাই হোক, বাড়ি ফিরে চলে এসছে। তো বাড়িতে যখন পৌঁছে গেছে, পৌঁছে যাওয়ার পর এই পুলক তো খুব একদম উদ্বিগ্ন, কতক্ষণের পিসির সঙ্গে দেখা করবে, কতক্ষণের পিসির সঙ্গে এর মেলামেশা হয়েছে, এর যে একটা আলাপচারিতা হয়েছে সেটা নিয়ে আলোচনা করবে, বা পিসির কাছে একটা কথা পারবে, যেরকম এর সাথে আলোচনা হয়েছে সেই মোতাবেক। তো যেদিন এসছে, তার পরের দিনে সাইকেল নিয়ে এই 10:30-11টা নাগাদ এর বেরিয়ে গেছে। বেরিয়ে ঠিক ওর পিসির বাড়ি যেখানটায় সেইখানে গেছে। যে জিজ্ঞাসা করেছে যে, আচ্ছা এরকম শর্মিষ্ঠা রোজারিও এরকম বাড়ি? তখন একদিন বলছে, ওই যে দোতলা বাড়িটা। বলো, আচ্ছা। তো নিচে এক ভদ্রলোক, সে একটা টাওয়েল কোমরে বাঁধা, দাঁত মাজছে, দাঁত নিয়ে মনে হয় ভাড়াটে থাকে। তা বলছে, আচ্ছা শর্মিষ্ঠা রোজারিওর বাড়ি এইটা? বলে, হ্যাঁ, পাশের কলিং বেলটা টিপুন। তো কলিং বেলটা টিপেছে। তো কলিং বেলটা টিপতে এক ভদ্রমহিলা দোতলার উপর থেকে বেরিয়ে এসে বেশি বারান্দায় ঝুঁকে বলছে, কে, কি চাই? তবে যে, আপনার সঙ্গে একটু দরকার ছিল। বলে, আপনি কোথা থেকে এসছেন? তখন বলছে, আমি এখানে সরোজিনী পার্ক থেকে এসেছি।
আমি ওখানেই থাকি, আপনার সাথে একটু কথা ছিল। তো যে আমার সঙ্গে কি কথা, এখন আমি বাড়িতে একা, আপনি পরে আসবেন, সন্ধ্যের দিকে আসুন, আমার হাজবেন্ড আসবে তখন আসবেন। ভদ্রমহিলা ঢুকে দরজা বন্ধ করে দিল। এবার পুলকের তো তর্স হইছে না, এই কি করে, আরে ভাই এই তো সেই পিসি, এনার সাথেই তো কথা বলতে হবে। ও আবার কলিং বেল টিপেছে। তখন ভদ্রমহিলা রেগে গেছে, রেগে গিয়ে বলছে কি হলো, কি ব্যাপার, আপনাকে তো বলছি, আপনি কথা শুনছেন না কেন, বারবার আপনি কলিং বেল টিপছেন। তখন পুলক বলছে, না না, আপনার সঙ্গে আমার একটু কথা ছিল, আমি মানে দেওঘর থেকে আসছি। এইবার ওর মুখ থেকে বেরিয়েছে আমি দেওঘর থেকে আসছি। এই দেওঘরের কথাটা শুনি ভদ্রমহিলা একটু থমকে গেল, থমকে গিয়ে বলছে, ঠিক আছে নিচে দাঁড়ান, আমি যাচ্ছি। তো ভদ্রমহিলা দোতলার সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে সদরদরজার গেটটা খুলল। তখন পুলক বলছে যে আমি সাইকেলটা একটু ভিতরে নেব। বলে হ্যাঁ নিন। তখন পুলক বলছে আমাকে আপনি করে বলবেন না, আমি বয়সে আপনার থেকে অনেক ছোট, হ্যাঁ আমাকে দয়া করে আপনি করে বলবেন না। তা বলছে ঠিক আছে, দেওঘর থেকে এসছো, ঠিক আছে এসো, তুমি চলো। তো ভদ্রমহিলা উপরে উঠতে লাগলেন সিঁড়ি দিয়ে, পিছনে পিছনে পুলক উঠছে। উঠে একটা সুসজ্জিত ড্রয়িং রুম, সোফার পরে উনি বললেন যে বসো এখানে, বসো। তা বসে এবার ভদ্রমহিলা বসলেন, বসে বললেন যে তুমি কি দেওঘরে মানে যাতায়াত করো, না ওখানে থাকো, না বেড়াতে গেছিলে? তা বলছে না আমি বেড়াতে গেছিলাম। তা বললো হ্যাঁ, তা আমার সাথে কি দরকার? বলে আপনার ভাইজি আমাকে এই ঠিকানাটা দিয়েছে। বলে আমার ভাইজি? বলে হ্যাঁ, আপনার ভাইজি, আপনার ভাইজির নাম তো এই খুশি গোমস, আপনার ভাইজি? বললো হ্যাঁ। তো খুশির সঙ্গে তোমার কি করে দেখা হলো? তা বলছি কেন, আমি তো 3 দিন ওখানে ছিলাম, আমরা 3 বন্ধু গেছিলাম, প্রত্যেক দিনই আমার সাথে দেখা হয়েছে, আমি দেখা করতে যেতাম ওর সঙ্গে। হুম। তো বলে প্রত্যেক দিন ওর সাথে দেখা করতে যেতে? কোথায়, কোথায় দেখা করতে যেতে ভাই? তো বলছে কেন, ওই যে চার্চে। চার্চে? চার্চে কোথায়? বলি তো চার্চ দিয়ে ঢুকে বাঁ দিকে রোজই তো আমরা গল্প করতাম। তো বলছে হ্যাঁ তারপর? বলে আপনাকে আমি একটা কথা মানে বলছি, মানে খুশি আমাকে বলেছে যে আপনার সাথে যেন আমি দেখা করি, কারণ আপনি এই সমস্ত ধর্মের গোড়ামি টোড়ামি কিছু মানেন না। তা আমি আপনাকে একটা কথা সাহস করে বলতে পারি? তা বলছে হ্যাঁ বলো। তো বলছে আমি না মানে ও আর আমি দুজন দুজনকে খুব ভালোবাসি। বলে ভালোবাসো? ও হ্যাঁ, তা ভালোবাসো তো কি? বলছে এইটাই খুশি জানাতে বলেছিল, যে আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি, তাই খুশি বলেছিল আপনাকে যেন জানাই, কারণ আমার বাড়ি একটু গোড়া। তো বলে তুমি কি করো? তখন পুলক বলছে আমি কিছু করি না, আমার এবার ফাইনাল ইয়ার কলেজে, তবে একটা কিছু তো জোগাড় তো নিশ্চয়ই করে নেবো, চাকরি বাকরি। তা বলছে তুমি একটু বসো। ওই ভদ্রমহিলা বলছেন তুমি একটু বসো। বসে ভদ্রমহিলা কোথায় যে গেলেন পুলক বুঝতে পারছে। পুলক বলছে সর্বনাশ করেছে। এবার যদি এই ভদ্রমহিলা পাড়ার লোকজন ডেকে যদি বলেন যে দেখো তো এই ছেলেটা এসে এই সমস্ত আড়াং তাড়াং কথাবার্তা বলছে আমার ভাইজি সম্পর্কে, তাহলে আবার কপালে মারধর না জোটে। কিন্তু কিছুক্ষণ বাদে পুলকের ভুল ভাঙলো যখন দেখলেন ভদ্রমহিলা 2 কাপ চা নিয়ে ভিতরে ঢুকছেন। তখন পুলক একেবারে আহ্লাদে আটখানা। পুলক বলল জিও, এ তো হয়েই গেল, তাহলে আমি ঠিক জায়গাতেই এসছি। চা দিয়ে যখন খাতির করছে তখন তো সব ঠিকই আছে। ঠিক এরকমই তো মনোভাবটা হবে। তো ভদ্রমহিলা পুলকের দিকে চায়ের কাপটা দিয়ে বললেন চা খাও। নিজেও খেতে লাগলেন। খেতে খেতে বললেন তোমার সাথে কদিন দেখা হয়েছে? তা বলছে 3 দিন, আমি যে কদিন ছিলাম সে কদিনই দেখা করেছি। বলে ঠিক আছে, চা খাও। চা খাওয়া যখন হয়ে গেল তখন ভদ্রমহিলা বললেন তুমি একটু বসো, তুমি একটু বসো, আমি আসছি। পুলক বলল আবার কোথায় গেল, পাশের ঘরে মনে হয়। ভদ্রমহিলা ঢুকে গেলেন। ঢুকে গিয়ে পুলক বুঝতে পারছে যে আলমারি খোলার কোনো শব্দ হচ্ছে।
ক্যাচ ক্যাচ করে। ভদ্রমহিলা আলমারি থেকে কিছু একটা বের করছে, এটা পুরো বুঝতে পারল। তারপরে দেখছে আলমারিটা আবার বন্ধ করার আওয়াজ পেল, এবং দেখছেন ভদ্রমহিলা হাতে একটা মহাভারতের মতো কিছু একটা নিয়ে আসছেন, ওটা মোটা। খানিকক্ষণ বাদে বুঝলো ওটা মহাভারত না, ওটা একটা ফটো অ্যালবাম। তো ভদ্রমহিলা আবার ফটো অ্যালবামটা সামনে এসে রেখে এক এক করে পাতা উল্টে যায়। পাতা উল্টাতে উল্টাতে ভদ্রমহিলা একটা জায়গায় গিয়ে থেমে গেলেন। থেমে গিয়ে ওই উল্টানো অ্যালবামটা পুলকের দিকে সোজা করে দিয়ে বললেন, দেখো তো, যার সাথে তুমি কথা বলেছো এই কি সেই? পুলক বললে, হ্যাঁ হ্যাঁ, এই তো, এই তো, ওর সঙ্গেই তো কথা বলেছি, আমি তো রোজ আমরা কথা বলতাম, এ করতাম। বলছে, হাসছে, এই তো, তাহলে তো ঠিকই আছে। তখন ভদ্রমহিলা বললেন, আমি একটা জিনিস বুঝে পাচ্ছি না, যে তোমার সাথে দেখা হয় কি করে? তো বলছে, কেন? বলে, তুমি বলছো তোমার সঙ্গে দেখা হয়েছে, কিন্তু আজ থেকে 7 বছর আগেও মারা গেছে, তাহলে তোমার সঙ্গে কি করে দেখা হয় ভাই? তুমি আমাকে বোঝাও তো। তখন বলছি, কি বলছেন আপনি? বলে ও সোফা থেকে উঠে দাঁড়িয়েছে, মানে এতটা উত্তেজিত হয়ে গেছে। বলে, কি বলছেন আপনি? তখন পিসি বলেই ডেকে ফেলেছে, বলে, পিসি আপনি কি আমার সঙ্গে মানে মস্করা করছেন? বলে, আমি মস্করা করিনি, আমি তোমাকে সঠিক কথাটা বলছি। বসো। পুরো আবার বসে পড়ে সোফাতে। বলে যে, ভালো করে শোনো, আজ থেকে 7 বছর আগে ব্লাড ক্যান্সারে সে মারা গেছে, তাহলে তোমার সাথে ভাই কিভাবে দেখা হয় তুমি আমাকে সেইটা বোঝাও। বলে, তাহলে বললো যে ওদের বাড়ি ওখানে। বলে, হ্যাঁ, বাড়ি ছিল, বিক্রি হয়ে গেছে। ওর মা ছিল না, আমার ভাই বউ আগেই মারা গেছে। আমার ভাই বিদেশে মধ্যপ্রাচ্যে আছে, ও সেটের চাকরি করে। আগে ছুটিতে দেওঘরে যেত যখন ও বেঁচে ছিল। ও মারা যাওয়ার পর দেওঘরের বাড়িটা বিক্রি করে দিয়েছে, আর এখন ছুটিতে আমার এখানেই এসে ওঠে। এইবার পুলকের মানে কি বলবো, আমরা কথায় বলি মেয়েরা কুড়িতে বুড়ি, অর্থাৎ মেয়েদের পরিণত বুদ্ধিটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু ওই 21-22 বছরের ছেলে, সে কিছুতেই মানতে পারছে না। সে ভাবছে তার সাথে কোনো ধোঁকা হয়ে গেছে। পুলক ভাবছে, এত বড় ধোঁকা, এত বড় মিথ্যাবাদী। ঠিক তার মনের মধ্যে তখন থেকে এইরকম অবস্থা। সে তখন বললো, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে চলি। তখন ওই পিসি বলছেন যে, দেখো, ভদ্রমহিলা বললেন যে, তুমি খুব ভালো ছেলে, তুমি যখন সময় পাবে মাঝে মধ্যে এসো, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগবে, এইটুকু। পুলক খানিকটা মানে এই বিরক্তি স্বরে বললো, আচ্ছা ঠিক আছে, আমি আসবো। বলে হনন করে সিঁড়ি দিয়ে নেমে এসে সাইকেলটা নিয়ে বাইরে বেরিয়ে গেল। ওর না তখন মানে কিরম অবস্থা হচ্ছে, চোখের সামনে মনে হচ্ছে ও সর্ষে ফুল দেখছে। এই দুনিয়াটাকেই মনে হচ্ছে যেন সবাই বিশ্বাসঘাতক। ও তখন মনেই করতে পারছে না, মানে মাথাতেই আনতে পারছে না যে ও একটা মৃত আত্মার সঙ্গে এতদিন কথা বলে এসছে। ও সেই সাইকেল চালাচ্ছে রাস্তা দিয়ে, আর ওই চিন্তা করছে, মানে একটা মাতাল লোক, বেহেড মাতাল লোক রাস্তা দিয়ে যেভাবে সাইকেলটা চালায় এরম এরম করতে করতে, ওইভাবে সাইকেলটা চালাচ্ছে। আর চালাতে চালাতে একটা লোকের গায়ে ধাক্কাও দিল। তখনকার দিনের লোকরা খুব সাবমেসিভ ছিলেন, ধুতি পরা ওই ভদ্রলোক, হাতে বাজারের ব্যাগ ছিল, ভদ্রলোক পড়েও গেছিলেন। আজকালকার দিনের লোক হলে 2-4 ঘাত দিয়ে দিত, কিন্তু ওই ভদ্রলোক ধুলো টুলো ঝেড়ে উঠলে নিয়ে তাড়াতাড়ি নেমে, কাকু কাকু, আমার অন্যায় হয়ে গেছে, আপনার লাগেনি তো? আসলে আমি খুব অন্যমনস্কভাবে আমি সাইকেল চালাচ্ছিলাম, অন্য কিছু চিন্তা করতে করতে। তো তখন আগেকার দিনের মানুষ তো, উনি কিছু বললেন না। উনি বললেন যে, বাবা, একটা কথা তোমাকে বলি, তুমি ওই চিন্তা ভাবনাগুলো বাড়িতে যেয়ে করো। সাইকেলটা এইভাবে তুমি চিন্তা ভাবনা করতে করতে চালাচ্ছ, কোন সময় তো গাড়ির নিচে ঢুকে যাবে। এ তো আমাকে ধাক্কা মেরেছো, তুমি তো একটা গাড়িকে ধাক্কা মারতে হবে, তোমার অবস্থাটা কি হতো? তো বাবা, চিন্তা ভাবনাগুলো বাড়িতে করো, এখানে করো না। রাস্তায় চলতে চলতে বিপদে পড়ে যাও। বলে, সরি কাকু, আমার তো খুব অন্যায় হয়ে গেছে। বলে আবার সাইকেল চালিয়েও বাড়ি আসলো। বাড়ি এসে প্রথম প্রথম খুব মন খারাপ হতো পুলকের, ভারী মন খারাপ হতো। মনে হতো যে এই দুনিয়ার সব মেয়েরা বোধহয় বিশ্বাসঘাত, এরা এরকম কি করে করে। অথচ বুঝতে পারছে না যে সে একটা
মৃত আত্মার সাথে সে কথা বলছে বা কথা বলে এসছে। যাই হোক, এরকম করে দিন যায়, মাস যায়, বছর যায়। এর ঠিক 2-3 বছর বাদে, তখনও চাকরি পায়নি, ওরা 5 বন্ধু মিলে একটা ট্রাভেল এজেন্সি করে, মানে ট্যুরিস্ট, এই মানে ঘোরানো আর কি, একটা ট্যুরের ব্যবসা। এবং ওই 3 বছর বাদে ওই খুশির যে মুখটা বা স্মৃতিটা অনেকটাই কেমন যেন ফ্যাকাশে হয়ে আসে ওর কাছে। আর সেভাবে মাঝে মধ্যে মনে হয়, তবে এখন আর সেভাবে তখন আর মনে হয় না বছর 3 বাদে। তো যাই হোক, ওই ট্যুরিস্টের যখন ওরা প্ল্যানটা করলো এবং ট্যুরের অফিসটা খুললো, তখন ওদের প্রথম যে ট্যুরটা হলো সেটাই হলো ম্যাসেঞ্জর, দেওঘর, তারপর নালন্দা, গয়া, বুদ্ধগয়া, পাহাপুরি, এইগুলো হয়ে আবার কলকাতা। এবং এরা বিটি রোডের একটি ট্রান্সপোর্ট সংস্থা, যাদের অনেক বাস টাস আছে, লাক্সারি বাস টাস আছে, সেখান থেকে বাস এরা ভাড়া করে এরা বেরোয়। প্রথম ম্যাসেঞ্জর, একদম রাতে বাস ছেড়ে খুব ভোর ভোর পৌঁছে যায় ম্যাসেঞ্জরে। এবং সেখান থেকে ম্যাসেঞ্জর থেকে ব্রেকফাস্ট দিয়ে ম্যাসেঞ্জর ডাম টাম দিয়ে তারপরে দেওঘরে পৌঁছে। এইবারে দেওঘরে যাওয়ার সময় বিভিন্ন হোটেল থেকে এই স্লিপ ছুড়ে দিচ্ছে, দাস বাবুর হোটেল, অমুক বাবুর হোটেল, তমুক বাবুর হোটেল, এই বিভিন্ন রকম। তো যাই হোক, এরা হোটেলে পৌঁছয়। এদের টুরিস্ট ডিপার্টমেন্টের সঙ্গে একটা ছিল, একজন ডাক্তার ছিল। এই ডাক্তার কলকাতারই একটা সরকারি মেডিকেল কলেজ থেকে পাশ করা একজন ডাক্তার, নাম হচ্ছে গৌতম। আমি তাও বলে দিই। তো যাই হোক, এই গৌতমের সাথে পুলকের খুব আলাপ হয়ে গেছে। এবং যেহেতু 5 বন্ধু মিলে এরা এটা করেছিল, সেহেতু ওর নাম দিয়েছিল 5 স্টার ট্রাভেল। তো এইবার দেওঘরে পৌঁছে এর কিন্তু পুলকের এই পুরনো স্মৃতি মাথার মধ্যে উস্কে উঠল। অন্য হোটেলে উঠেছে, সব ঠিক আছে। এই হোটেলটা অনেক প্রশস্ত, বাইরের দিকে ম্যানেজারদের ঘর, একটু দূরে হোটেলটা, সব রুমগুলো পরপর। তো সেখানে টুরিস্টরা রয়েছে, অনেক বয়স্ক মানুষ, অনেক মানে এই পুলকের বন্ধুর বাবা টাবা যারা আছে তারা গেছে, পাড়ার মাসিমা কাকিমা এইরকম যারা বয়স্ক মানুষ তারাও এসছে। ওই জন্য সাথে একজন ডাক্তার নিয়ে যাওয়া হয়েছে। তো পরদিন বৈদ্যনাথ ধামে যখন ওরা গেছিল, তখন বোধহয় মানে শিবরাত্রি ছিল। তো পরদিন সবাই বলছে যে আমরা বাবার মাথায় জল ঢালবো। তো কেউ কেউ বলছেন আমরা নিরামিষ খাবো, কেউ আমিষ কেউ নিরামিষ, মানে দুবেলাই। তো সেই মতো ব্যবস্থা তো হলো। এবারে যখন ওই বৈদ্যনাথ ধামে এরা মাথায় জল ঢালতে গেছেন, পুজো দিতে গেছেন, ওই দুপুরবেলায় পুলক আর যায়নি। পুলক একা ছিল, আর ডাক্তার যায়নি। পুলক সারা হোটেল ডাক্তারকে খুঁজে বেড়াচ্ছে, নাম ধরে ডাকছে, চিৎকার করছে, এই গৌতম, এই গৌতম, কোথায় রে? তো গৌতমের আর পাত্তা নেই। খানিকক্ষণ বাদে ডাকাডাকির পর ম্যানেজারের ঘর থেকে সাড়া পেয়ে গেল। পুলক ঢুকলো, ওখানে ঢুকে দেখছে যে গৌতম কল্যাণী ব্ল্যাক লেভেল, তখন যে বিয়ার খুব প্রসিদ্ধ ছিল, সেটাই চুমুক মারছে। তো পুলক ঢুকতে ওখানে বললো, খাবি? তো পুলক বললো, হ্যাঁ দে তো। ফ্রিজ থেকে 1 বোতল বের করে ওকে দিল। ও ঢকঢক ঢকঢক বললো, কি রে তুই এত, গৌতম বলছি তুই এত তাড়াতাড়ি খাচ্ছিস? বলে, একটু কাজ আছে, এটা খেয়ে নি, চল একটা জায়গায় যাবো। বলছি, কোথায়? এই রোদ্দুরে। বলে, চল না, আছে। শিবরাত্রিতে বড় ওই টাইমটা গরম একটু পড়ে যায় ওইসব জায়গায়। তো বলছে আবার রাতের দিকে একটু ঠান্ডা থাকে। তো বলছে চল, কাজ আছে। তো বিয়ারটা খেয়ে নিয়ে তখন বলছে যে কোথায় যাই বলতো? বলে, চল না, এই চার্চের ওই দিকটাতে যাও। বলে, চার্চে কি করতে? বলে, আরে চল না ভাই, কাজ আছে। কি করতে? তুই বিয়ার খেয়ে আবার এটা হাতে কি ডলছিস? দেখছি গৌতম ডাক্তার হাতে এরকম এরকম ডলছে। বলে, ওটা কি খৈনি খাচ্ছিস নাকি? বলে, দেখ খৈনি খায় নাকি কেউ? তো বলছে, ওটা কি তাহলে? বলে, এটা গাঁজা। বলে, গাঁজা? তুই এই বিয়ার খেলি, এখন সিগারেটের মধ্যে তুই গাঁজা খাবি? বলে, ডাক্তারি তো পড়িস নি, রাত জেগে পড়তে হতো, অনেক ওষুধ বিষুধ খেয়ে এইসব নেশাগুলো ওখান থেকেই ধরেছে। তা আমি নেশাখোর ডাক্তার হলে তো তোর ট্রিটমেন্ট কি খারাপ করেছি? তোর ওই বন্ধুর বাবা তো টসে যাচ্ছিল,
ঠিক টাইমে ইঞ্জেকশনটা যদি না দিতাম। তা আমি দেখলাম যে না, ডাক্তার হিসেবে পুলক বলছে যে না, তুই তো ডাক্তার হিসেবে খুব ভালো, সেটা তো আমি একবারও বলেছি তোকে। তারপরে নে চল চল চল, তুই কোথায় যাবি বলছিলি, চল। তো বলে চল ভাই, আমি তোকে হাঁটাবো না, রিক্সা করে নিয়ে যাবো। তো রিক্সা করে ওই চার্চের পাশে নেমেছি। নেমে বলছি যা যা যা, ওই সোজা আছে ওই জেসাসের মূর্তিটা তুই দেখে আয়, প্রণাম করে আয়। আমি এই দিকটা একটু যাচ্ছি। তো বলছি ওই দিকে যাবি কেন, তুইও চল। তবে যা, তুই ঢুকে আয় না, আমি এই দিকটা একটু ঘুরে আসি। ও সেই বাহাতে, যেখানে বছর তিনেক আগে ও খুশির সাথে বসে কথা বলেছিল, ওই দিকটায় গেল। যে ও ছাঁদবিন করতে লাগলো এবং ঠিক ওই ইয়েটা পেয়ে গেছে, ঠিক আছে, যেখানে খুশি সাহিত্য আছে, একদম পরিষ্কার লেখা আছে, খুশি গোম, জন্ম এত সাল, মৃত্যু এত সাল। ওখানে দাঁড়িয়ে পড়ল। দাঁড়িয়ে পড়ে ও বলছে যে আমি 3 বছর বিড়বিড় করে বলছে হাত জোর করে যে আমি জানতাম না। পরে আমার এই জ্ঞানচক্ষু আমার খুলে গেছে। তোমার পিসি যখন আমাকে বললো তখন আমি জানি যে তুমি পরলোকে পাড়ি দিয়েছো অনেক আগেই, কিন্তু আমার সাথে তোমার দেখা হয়েছে, আমার সাথে অনেক কথাও তুমি বলেছো, কিন্তু আমি তখন বুঝতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার পরে আমি অনেক রাগ করেছি, অনেকটা অভিমান করেছি, কিন্তু আমি ক্ষমা চাইছি। আমি বুঝতে পারিনি, এখন বুঝতে পারি যে তুমি তো পরপারের বাসিন্দা ছিলে, কি করে তোমার সাথে দেখা হবে। আমি জানি না যে পরজন্ম বলে কিছু আছে কিনা, তবে পরজন্ম বলে যদি কিছু থাকে তো তোমার সাথে আমার দেখা হবে। তবে সেই দিন কিন্তু আমি তোমাকে ছেড়ে, তোমার হাতটা আমি ছেড়ে দেবো না। সেদিন আমি তোমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে রেখে দেবো, তোমাকে কোথাও আমি যেতে দেবো না, তোমাকে আমি হারাতে দেবো না। জানি না পরজন্ম বলে কিছু আছে কিনা। পাশেই একটা স্বর্ণচাপা গাছের থেকে একটা ফুল টক করে ওই কবরটার পরে পড়লো। পিছনে গৌতম কখন এসে গেছে, ডাক্তার গৌতম, পুলক খেয়ালও করেনি। ডাক্তার গৌতম ওই কবরের উপর থেকে ফুলটা নিতে যায়, তখন পুলক বাধা দেয় যে কবরের উপরে ফুল পড়েছে, ওটা নিতে নেই, ওটা নিবি না। বলে কেন, কি হবে, আর তুই বিড়বিড় করে এখানে কি বলছিস, তোর চোখে জল কেন। তবে যে না না, কিছু বলছি না, প্রে করছি, একটা কবরস্থান বুঝতেই পারছিস। তারপরে যদি চোখে জল তোর, বলে না না ও কিছু না, আচ্ছা তুই এগো, আমি যাচ্ছি। তাহলে আয় আয়, তাড়াতাড়ি আয়। বলে গৌতম হাঁটতে শুরু করলো। ওইখানে দাঁড়িয়ে লোক বলতে লাগলো যে আমি এখানে অনেক বয়স্ক মানুষদের নিয়ে ট্যুর করাতে এসছি, তুমি আমার সাথে থেকো, যেন রাস্তায় কোনো বিপদ আপদ না হয়, সব বিপদ থেকে তুমি উদ্ধার করো। আবার কোনোদিন আসবো কিনা জানি না, তবে এই জন্মে না হোক পরজন্মে তো দেখা হবে, যদি পরজন্ম বলে কিছু থাকে। আজ আমি আসি। বলে ফুলটা কুড়িয়ে নিজের পকেটে রেখে দিল। পুলক বুঝতে পারলো যে তার আশাতে খুশি খুবই খুশি হয়েছে, ওই জন্যই ফুলটা টক করে ওখান থেকে পড়েছিল। এরপর সুখে লাভে পুলকরা ওই ট্রিপটা করে বাড়ি ফিরে আসে। পুলকের আজ অনেক বয়স হয়ে গেছে, বিয়ে হয়েছে, মেয়ে হয়েছে, মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে, পার্মানেন্ট দাদুও হয়ে গেছে। এখনো মাঝে মধ্যে কখনো কখনো মনে পড়ে, কখনো কখনো ঝাপসা আবছা কখনো মনে পড়ে, কিন্তু সেভাবে আর দাগ কাটে না। নানা রকম পারিপার্শ্বিক চাপে ইয়েতে সবকিছু বাবার আগের মতো ভুলে যায়, আবার কখনো মনে পড়ে, আবার কখনো ভুলে যায়। ঠিক এইভাবেই চলছে। ঘটনা আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। এই ঘটনা আপনারা কি মনে করেন, এই ঘটনাটা কি সত্য ঘটে যাওয়া ঘটনা 80-র দশকে, অথবা না এটা কোনো লেখা ঘটনা? যদি লেখা ঘটনা হয় তাহলে লেখককে সেটা আবিষ্কার করবার চেষ্টা করবেন যে লেখককে। আর যদি সত্য ঘটনা হয় তাহলেও মতামত জানাবেন কমেন্ট সেকশনে যে হ্যাঁ এটা সত্য ঘটনা। আমি আপনাদের ঘটনাটা বললাম, কেমন লাগলো আপনারা জানাবেন। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। অনেকে যারা ঘটনা পাঠিয়েছেন, আর যারা পাঠাবেন তাদের বলে দিই, ঘটনা পাঠাবার ঠিকানা আমার হোয়াটসঅ্যাপ নম্বর
যেখানে লেখা আছে মা ঠাকুমা দাদু আশ্রম অতীত, লেখাটা প্রেস করুন, দেখুন আপনার সামনে ডেসক্রিপশনটা পুরো আসবে, নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে, হোয়াটসঅ্যাপ নম্বরে এসে হাই লিখে আপনি আপনার ঘটনা পাঠাতে পারেন। তো আজকের মতো এইখানেই রাখছি। কমেন্ট সেকশনে আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটার পাশে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। নমস্কার। আবার দেখা হবে এরকম কোনো শুক্রবার, সোমবার বা বুধবার। ততক্ষণ পর্যন্ত নমস্কার।